আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। চিকেনের লেগ পিস আর নান রুটি দিয়ে খুব মজা করে খাচ্ছিল সাফিরা। হঠাৎ রাজিন এসে সাফিয়ার প্লেট দুটো কেড়ে নিয়ে বলল, লজ্জা করে না তোর? একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলি না, অথচ এখানে বসে বসে কবজি ডুবিয়ে খাচ্ছিস। তারপর আফরোজা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আজকে ওর খাবার খাওয়া বন্ধ। আমি যদি শুনেছি যে ওকে তোমরা কেউ খাবার দিয়েছ, তাহলে আমি কি করব ভেবে দেখো। এই বলে গটগট পায়ে প্রস্থান করলো এখান থেকে। এদিকে রাগে দুঃখে চোখের পানি টলমল করছে সাফিরার। তাই সবার থেকে চোখের পানি আড়াল করতে দৌড়ে নিজের রুমে চলে যায়। সবাই দেখলে কি ভাববে? বলবে খাবারের জন্য কাঁদছে। বিশেষ করে তামান্না যদি দেখে তাহলে উল্লাসে মেতে উঠবে। তা তো সে হতে দিতে পারে না, কখনোই না। কিছুক্ষণ পর আফরোজা বেগম দরজায় করাঘাত করে বলল, সাফিরা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে মা। খালামণির এই কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে সাফিরার। একমাত্র ছেলেকে এত ভয় পায় যে শাসনও করতে পারে না। ছেলে যদি রাগ করে বাসা থেকে চলে যায় সেজন্য। অথচ আফরোজা বেগম কিনা স্বপ্ন দেখে সাফিরাকে তার সো ফানি। সাফিরা দরজা খুলে তার খালামণিকে বলল, একদিন না খেয়ে থাকলে আমার কিছুই হবে না। খালামণি, তুমি বরং এগুলো নিয়ে যাও। তুমি তো জানো আমি না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন আর কোনো কষ্ট হয় না। তখন তামান্না এসে বলল, মামি, তুমি ভাইয়ার অবাধ্য হয়ে সাফিরাকে খাবার দিচ্ছ। ভাইয়া জানলে কি হবে ভেবে দেখেছ? আফরোজা বেগম রাগ নিয়ন্ত্রণ করে বলল, সাফিরার খাবার খাওয়া বন্ধ হলে তো তোরও খাবার খাওয়া বন্ধ। তামান্না, তুইও কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস? পাস নাই তো, তাহলে তোর মুখ দিয়ে কিভাবে কথা বের হয়? লজ্জা করে না তোর? আফরোজা বেগমের কথায় রাগে ফুঁসতে ফুঁসতে তামান্না চলে গেল। সাফিরা ড্যাম শিওর এ কথা এক সময় না এক সময় রাজিনের কানে তুলবে তামান্না। তখন সাফিরার নাজেহাল অবস্থা করবে রাজিন। তাই আফরোজা বেগমকে সাফিরা বলল, এসবের মধ্যে তুমি এসো না, তবুও কথা শোনো না, আমার ভাল লাগে না। এ বলে দরজা লাগিয়ে বেডে গিয়ে বসে নিজে নিজে রাজিনের গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো। তার মধ্যে একটা হাস্যকর কথা বলল, যেমন তার নাম তেমন তার ব্যবহার আর দেখতেও। রাজিন অর্থ গাম্ভীর্যশীল। কেন যে খালামণিরা ওনার নাম রাজিন ডাকতে গেল আল্লাহ তাআলা জানেন। এ জীবনে বোধহয় এই লোকটার থেকে আমি ছাড়া পাবো না। বিকেলবেলা সাফিরা ঘুমিয়েছিল। দরজায় ঠুসঠাস শব্দে ঘুম ছুটে দৌড়ে পালাতে বাধ্য হলো। আড়মোড়া ভেঙে দরজা খুলে দেখে রাজিন কতগুলো মোটা মোটা বই নিয়ে দাঁড়িয়ে আছে। ভীষণ বিরক্ত নিয়ে দাঁড়িয়ে রইল সাফিরা। কিন্তু রাজিন এক ধমক দিয়ে বলল, তোর চেহারা দেখতে এখানে এসেছি আমি, বইগুলো ধর। সাফিরা হাতে নিল। রাজিন বলল, ফ্রেশ হয়ে এসে পড়তে বস, আমি আসছি পড়াতে। সাফিরা কিছু না বলে চুপচাপ বইগুলো টেবিলে ধরাম করে রাখে। পেছন থেকে রাজিন বলে ওঠে, বইকে যত্ন করিস না বলেই আজকে তোর এই দশা। আজকে যদি পড়া না পারিস তাহলে দেখবি তোর একদিন কি আমার যতদিন লাগে। অতঃপর ফ্রেশ হয়ে এসে পড়তে বসে সাফিরা। রাজিন এখনো আসেনি। সাফিরা বইগুলো উল্টে পাল্টে দেখে বড় করে ঢোক গিলে, কারণ সব কেমন যেন কঠিন কঠিন লাগছে তার কাছে। বিশেষ করে হিসাব বিজ্ঞান বিষয়টি। এতদিন বাংলায় অঙ্ক করে এসেছে, আর এখন কিনা সব ইংরেজিতে করতে হবে। সে মনে করে এই একটা বিষয় তার জীবনকে তেজপাতা বানিয়ে ছাড়বে। তা আর বুঝতে বাকি নেই। রাজিন শুকনো কাশি দিয়ে রুমে এসে সাফিরার মুখোমুখি চেয়ারে বসে বলল, এখন অ্যাকাউন্টিং সাবজেক্টটা বের কর। প্রথমে জাবেদাগুলো ইংরেজিতে শিখবি, তারপর অঙ্কে যাব। এদিকে সাফিরার মাথা ঘুরছে। যেই ইংরেজিকে সে বরাবরই ভয় পেয়ে এসেছে, সেই ইংরেজি এখন তার প্রাণপ্রিয় হিসাব বিজ্ঞানে ঢুকে গেল। এটা মেনে নিতে পারছে না সে। এমনিতে সারাদিন ধরে না খেয়ে আছে, তার উপর এই নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে অচিরেই সে চেয়ার থেকে ধপাস করে নিচে পড়ে গেল। বেশ কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে রাজিন রাগী মুখশ্রী করে তাকিয়ে আছে তার দিকে। সাফিরা কাঁদো কাঁদো মুখশ্রী করে বলল, ভাইয়া, আমি আর পড়বো না, খালামণিকে বলো আমাকে বিয়ে দিয়ে দিতে। বলতে না বলতে রাজিন তেলে বেগুনে জ্বলে ওঠে। বলল, একটা থাপ্পড় দিয়ে বিয়ের ভূত মাথা থেকে ছাড়িয়ে দেব। কতবার বিয়ের শখ তোর, বেয়াদব মেয়ে! লজ্জা করলো না নিজের মুখে বিয়ের কথা বলতে? এত বড় ধমক খেয়ে হুঁশ ফিরল সাফিরার। মনে মনে বলে, আমি কার কাছে কি বলে ফেললাম, হায় আল্লাহ! এখন এগুলো বলে আমায় কথা শোনাতে ছাড়বে না ভাইয়া। সাফিরার ভাবনার মাঝে রাজিন বলে, হা কর। সাফিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্বপ্ন দেখছে কিনা সেটাই ভাবছে। না হয় কি এই দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছে? এর মধ্যে রাজিন ধরাজো গলায় বলল, চোখ দুটো দিয়ে কি ভস্য করে দিবি নাকি? এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে, এরপর পড়তে বসবি। সাফিরা কাঁদো কাঁদো মুখশ্রী করে চুপচাপ খাবার খেয়ে নিল। ঘড়ির কাঁটায় রাত 2টা বেজে 2 মিনিট। ঘুমে আচ্ছন্ন হয়ে আসছে সাফিরার চোখ দুটো, কিন্তু রাজিনের জন্য ঘুমাতে পারছে না। অসহায় মুখে একবার ঘড়ির দিকে তো আরেকবার বিছানার দিকে তাকায় সাফিরা। সাফিরা পড়া শুনতে না পেয়ে রাজিন মোবাইল ফোন থেকে চোখ সরিয়ে সাফিরাকে বলল, কিরে, তোর পড়ার শব্দ শুনতে পাচ্ছি না কেন? সাফিরা আর থাকতে না পেরে অসহায়ভাবে বলল, ভাইয়া, আমার খুব ঘুম পাচ্ছে, সকাল সকাল উঠে আবার বাকি পড়াটা কমপ্লিট করব।
রাজিন সময় দেখে বলল, আর 30 মিনিট পর। ততক্ষণে আমার অফিসের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমার রুমেই কাজ কমপ্লিট করতে হবে, তোমার রুমে গিয়ে করলে কি সমস্যা? আমার এখন বোর্ড পরীক্ষা চলছে না, রাত জেগে এভাবে পড়াশোনা করতে হবে। আর মানতে পারছি না তোমার এই অত্যাচার, আমাকে একটু শান্তি দাও। এতটুকু বলে মুখ চেপে ধরে সাফিরা। ঘুমে আচ্ছন্ন হয়ে মাথা আউলা ঝাউলা হয়ে গেছে তার। তা না হলে বাঘের মুখে দাঁড়িয়ে এমন সাহসিকতা দেখায় সে। এদিকে ফোন বন্ধ করে কটমট করে এগিয়ে আসে রাজিন। যেই না সাফিরা দৌড় দিতে উদ্যত হয়, অমনি পড়ার টেবিলের একপাশে লম্বা হাত রেখে পথ আটকে দাঁড়ায়। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় সাফিরা। জানে না আজকে তার কপালে কি আছে। কেমন যে ফটর ফটর করতে গেল। এখন সব ঘুম চোখ থেকে উধাও হয়ে গেছে। একটু আগে উধাও হলে কি এমন ক্ষতি হতো ঘুমের? সব দোষ ওই ঘুমের। তা না হলে সে এমন কথা বলতে পারত? দাঁতে দাঁত চেপে রাজিন বলল, খুব সাহসী হয়ে গেছিস দেখছি। আমার মুখের উপর কথা বলতে 2 বার ভাবলি না? আমি ঠিক কি করতে পারি ভুলে গেছিস? সাফিরা দৃষ্টি নামিয়ে নরম গলায় বলল, দুঃখিত ভাইয়া, আমি আসলে ঘুমের জন্য এগুলো বলে ফেলেছি। আর কখনো এমন ভুল হবে না। টেবিল থেকে হাত সরিয়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে রাজিন বলল, আজকে যদি আমি তোকে ছেড়ে দিই তাহলে দ্বিতীয়বার আবারও ভুল করবি, তাই আজকে তোর শাস্তি। একটু ভেবে বলল, তুই চেয়ারে বসে ঘুমাবি। তারপর পুনরায় ফোন হাতে সোফায় গিয়ে শুয়ে পড়ে রাজিন। দীর্ঘ শ্বাস ফেলে চেয়ারে বসে পড়ে সাফিরা। এটা আজকে নতুন না, এরকম শাস্তি প্রায়ই পেতে হয় তাকে। তাই আজকে আর কান্না পেল না, একটু হাসি আসলো। ভেবেছিল এর থেকে কঠিন শাস্তি দেবে রাজিন। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত চারদিক। সাফিরা পড়ার টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। রাজিনের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনি কানে পৌঁছাতে। হাই তুলে উঠে বসে। কখন যেন ঘুমিয়ে পড়েছিল সোফায়, তার মনে নেই। সামনে তাকাতে দেখে সাফিরা পড়ার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। যাওয়ার সময় দরজা অনেক শব্দ করে লাগিয়ে যায়, যার ফলে সাফিরার ঘুম ভেঙে যায়। মাথা তুলে তাকিয়ে আশেপাশে দেখতে পায় রাজিন নেই। দেওয়াল ঘড়িতে সময় দেখে বুঝতে পারে রাজিন মসজিদে গিয়েছে। সাফিরাও উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজর নামাজ পড়ে নেয়। তারপর বিছানায় গা এলিয়ে দেয়। আরাম স্থান পেয়ে নিমিষে ঘুমে চোখের পাতায় নেমে আসে। সকালবেলা রাজিন অফিসে যাওয়ার সময় আফরোজা বেগম বললেন, তোর সাথে সাফিরাকে নিয়ে যা, ওর কলেজের পথ দিয়েতেও যাবি, নামিয়ে দিস। রাজিন ফোনে দৃষ্টি রেখে বলল, আমরা পায়ে হেঁটে কলেজে গিয়েছি, আর ওর প্রাইভেট কারে করে যেতে হবে, রিক্সা করে চলে যেতে বলো। এই বলে বেরিয়ে যায় রাজিন। আফরোজা বেগম মন খারাপ করে পেছনে ফিরলে দেখতে পায় ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সাফিরা। আফরোজা বেগম বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, হাসছিস কেন? তোমার কাণ্ড দেখে হাসবো না কাঁদবো খালামণি? আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ যেন তোমার ছেলের মনে ধরে আমাকে, অথচ ফলাফল সেই শূন্যের কোঠায়। প্লিজ খালামণি, এরকম করো না। আমার ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহ ভরসা। এই নিয়ে দুশ্চিন্তা করি না আমি, তুমিও দুশ্চিন্তা করা বন্ধ করো। রাজিন গাড়িতে উঠবে, তখন দেখে তামান্না গাড়িতে বসে আছে। রাজিনকে দেখে আমতা আমতা করে বলল, ভাইয়া আমাকে একটু কলেজে নামিয়ে দিবেন প্লিজ। তামান্নাকে দেখে আবারও মেজাজ খারাপ হয়ে গেল রাজিনের। চাপা রাগে গনগনে গলায় বলল, কার পারমিশন নিয়ে গাড়িতে উঠেছিস তুই? নাম বলছি। তামান্না ভয়ে কাচুমাচু হয়ে যেই গাড়ি থেকে নামতে যাবে তখন সাফিরা বাড়ির মেইন গেট দিয়ে বের হয়ে আসে। রাজিন সাফিরাকে দেখতে পেয়ে তামান্নাকে বলল, গাড়িতে বস, আমি কলেজে নিয়ে যাব। তামান্না হতভম্ব হয়ে ঠিক হয়ে বসে। সাফিরাকে দেখতে পায়নি সে। তারপর রাজিন সামনের ড্রাইভারের সাথে সিটে বসলে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। পেছন থেকে সাফিরা দেখল রাজিন তামান্নাকে তার গাড়ি করে নিয়ে যাচ্ছে, অথচ তার বেলায় বলল রিকশায় করে যেতে, যা সাফিরার মনে অনেক কষ্ট দিল। তবুও নিজেকে সামলে নিয়ে রিকশাওয়ালা মামাকে হাতে ইশারা দিয়ে বলল, মামা যাবেন? রিকশাওয়ালা মামা বললেন, কই যাইবেন? এই তো কলেজে। জামু। এদিকে দুটো গলি পেরিয়ে গাড়ি থামিয়ে তামান্নাকে নামতে বলে রাজিন। তামান্না আবারও কিছু বুঝতে না পেরে বসেই থাকে গাড়িতে। রাজিন ধমকে উঠলে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে তামান্না। রিকশায় করে চলে যা বলে গাড়ি নিয়ে চলে যায় রাজিন। ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে রাস্তার মাঝে ঠাঁই দাঁড়িয়ে থাকে তামান্না। তার সাথে আজকে কি হচ্ছে এসব? কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিল আজকে? পেছন থেকে রিকশার হর্ন দিয়ে যাচ্ছে। তামান্না মাঝ রাস্তা থেকে সরছে না বলে রিকশার ড্রাইভার বললেন, কেউ আফা, আর কোনো গাড়ি খুঁজা পাইছেন না? রিকশার তলে ফেরা নিমরতে আইসুইন। নিজেকে সামলে নিয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় তামান্না। তারপর সাফিরার কথা মনে হতে অন্য গলিতে ঢুকে যায়। কেননা সাফিরা যদি তাকে রাস্তায় দেখতে পায় তাহলে বোঝা যাবে রাজিন তাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, যা তার কাছে খুবই লজ্জার হবে। কলেজে পৌঁছে ক্যাম্পাসে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে কথা বলছে সাফিরা। ক্লাস শুরু হতে আরো 10 মিনিট বাকি। কিছুক্ষণ পর খেয়াল করলো তামান্নাকে কলেজ গেটে দিয়ে ঢুকতে। তামান্না আর সাফিরার ডিপার্টমেন্ট আলাদা, তাই তামান্না তার ডিপার্টমেন্টের দিকে চলে গেল। সাফিরা মনে মনে ভাবল রাজিন হয়তো তামান্নাকে গাড়ি করে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিল। তা না হলে সাফিরার আগে তামান্নার পৌঁছানোর কথা কলেজে। সাফিরা ভুলে গিয়েছে কারোর প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করা ঠিক নয়। মানুষের প্রতি যে কোনো বিষয়ে ভালো ধারণা পোষণ করা উত্তম ইবাদতের সমতুল্য।
কোরআন এবং হাদিসে মানুষের প্রতি খারাপ বা মন্দ ধারণা পোষণকে গুনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো, কারণ কোনো ধারণা পাপ। আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয়ে খোঁজ নিও না, আর একজন অন্যজনের গীবত করো না। অযথা কারোর প্রতি মন্দ ধারণা পোষণ করে গুনাহগার হওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। হাদিসে পাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উপদেশই দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা ভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না, আর তোমরা একে অপরের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করো না, এবং পরস্পর শত্রুতা ও দুশ্মনী পোষণ করো না। পরক্ষণেই মনে কোরআন এবং হাদিসের কথা মনে হতে নিজেকে বকা দিয়ে মনে মনে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিল সাফিরা। রাজিন তার কলিগ বন্ধু মিনহাজ একসাথে ক্যান্টিনে বসে। চাকরির সুবাদে দুজনেই খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে একসময় মিনহাজ বলল, বয়স তো কম হচ্ছে না, আর কতদিন এভাবে থাকবি? হয় মেয়েটাকে ছেড়ে দে, নয়তো মেনে নে। এভাবে তো আর জীবন চলবে না। মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে, তোর জন্য তো মেয়েটা আটকে আছে। রাজিন কোক পান করছিল। মিনহাজের কথায় থেমে গিয়ে ভ্রু জোড়া কুঁচকে বলল, আটকে আছে মানে? আজ সকালবেলা মিনহাজ যখন অফিসের জন্য বাসা থেকে বের হয়, তখন আফরোজা বেগম কল করে মিনহাজকে সুপারিশ করে। রাজিনকে যেন সে একটু বোঝায়, তাই এসব কথা তুলে মিনহাজকে চুপ করে থাকতে দেখে রাজিন নিজেই বলে, মেয়েটা নিজের প্রয়োজনে আমাদের বাড়িতে আছে, তাকে কেউ আটকে রাখেনি। ওর মুখের দিকে তাকালে ওর সেই নষ্ট বোনের কথা মনে পড়ে যায় আমার। বোনের শাস্তি বোনকে দেওয়া কি ঠিক হচ্ছে? মেয়েটা তো আর কোনো দোষ করেনি, তাহলে কেন ওকে শাস্তি দিচ্ছিস? দিনের পর দিন এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না বলে উঠে দাঁড়ায় রাজিন। যাওয়ার আগে বলে যায়, বোনের মতো যে বোনের চরিত্র হবে না তার কি গ্যারান্টি আছে? তারপর মিনহাজকে কিছু বলার সুযোগ না দিয়ে হন করে নিজের কেবিনে চলে যায় রাজিন। মিনহাজ মাথা নেড়ে মনে মনে বলে, যতদিন না রাজিন মন থেকে মেয়েটাকে মেনে নিচ্ছে, ততদিন কেউ তাকে বোঝাতে পারবে না। নতুন অবস্থায় তেমন ক্লাস হয় না বলে তাড়াতাড়ি বাসায় চলে আসে সাফিরা আর তামান্না। যদিও তারা একসাথে আসে না, কারণ তামান্না নিজেই মিশতে চায় না সাফিরার সাথে। সাফিরা এতিম বলে তাকে হিংসা করে এড়িয়ে চলে। তার চেয়ে বড় কথা হলো, রাজিনকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায় তামান্না। কিন্তু সাফিরার জন্য তার স্বপ্ন পূরণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সেই কারণে সাফিরাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় তামান্না। সাফিরা গোসল করে এসে ফোন হাতে নিয়ে বসে। তখন তামান্না এসে বলল, কিরে কি করছিস? সচরাচর সাফিরার রুমে তামান্না আসে না। আজকে আসতে দেখে একটু অবাক হয়ে চুপ করে থাকে। তামান্না হাসি হাসি মুখ করে বলে, তোর সাথে একটা জরুরি কথা আছে। তারপর সাফিরার পাশে বসে দুঃখী ফেস করে বলল, রাজিন ভাইয়া তো তোকে একদম পছন্দ করে না, তাই বিয়েটা মানে না, আর কোনোদিন মেনেও নিবে না। তাই তোর জীবনটা সুন্দর করে সাজিয়ে দেব আমি। আমার বান্ধবীর বড় ভাই কাতার থাকে, খুবই ভালো বেতনে চাকরি করে। বান্ধবীকে তোর ছবি দেখাতেই ও পছন্দ করে ফেলল। নিজে থেকেই বলল ওর ভাইয়ের বউ করে নিয়ে যাবে তোকে। তামান্নার কথা সবটাই মনোযোগ দিয়ে শুনল সাফিরা, কিন্তু কিছু বলল না। তামান্না আবার নিজে থেকেই বলল, কিরে কিছু বলছিস না যে? সাফিরা ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে ফ্যান বন্ধ করতে করতে বলল, হঠাৎ আমাকে নিয়ে এত ভাবছিস দেখে বিস্মিত হয়ে অবাক হলাম, তাই কি বলবো খুঁজে পাচ্ছি না রে। যাই হোক, জাযাকিল্লাহ খয়রান, আমার জন্য এতটা ভাবার জন্য। আমি ভেবে তোকে জানাবো। ঠিক আছে, আমি তাহলে যাই এখন। তামান্না চলে যাওয়ার পর বাথরুম থেকে ওযু করে এসে জোহর নামাজ আদায় করে নেয় সাফিরা। ঈমান লাভের পর ইসলামী শরীয়তের আবশ্যক ইবাদত ও দ্বীনের মূল ভিত্তি হলো নামাজ, আর বেহেশতের প্রবেশের চাবি হলো নামাজ। এ কারণে ঈমান লাভের পর মুসলমানের প্রথম ও প্রধান কাজ হলো নামাজ। সাফিরার খালামণি আর খালু ভীষণ ধার্মিক মানুষ, মাশাআল্লাহ। তাদের এক মেয়ে এবং 2 ছেলে। তারাও মা বাবার শিক্ষায় বড় হয়েছে। যদিও ছোট ছেলে এখনও ছোট, তাও বাবা মায়ের কথা মতোই মাদ্রাসায় পড়াশোনা করছে। কিন্তু একটা ব্যাপারে রাজিন মা বাবার অবাধ্য, সাফিরাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করা। এর পিছনে যথাযুক্ত কারণ আছে বলে মনে করে রাজিন। সূর্য যখন পশ্চিম দিকে ডুবু তখন সাফিরা রাজিনের ছোট ভাই আহমেদকে নিয়ে যায় চারাগাছ রোপণের জন্য। কলেজ থেকে ফেরার পথে ভ্যান গাড়িতে বিভিন্ন ফলের চারাগাছ বিক্রি করতে দেখে সেখান থেকে লেবু আর পেয়ারার চারাগাছ কিনে আনে। সকাল কিংবা বিকেলবেলা চারা রোপণের উপযুক্ত সময়, তাই সূর্য ডোবার অপেক্ষায় ছিল সাফিরা। রাজিনের বাবা করিম সাহেব ঢাকায় 2 তলা বাড়ি করেছেন। তিনি খুব শৌখিন মানুষ। প্রতি তলায় 2টো ফ্ল্যাট। ভাড়া দেওয়ার জন্য বাড়ি করেননি, করেছেন নিজেরা থাকার জন্য। নিজে শৌখিন, তার বাড়িটাও শৌখিন। চারপাশে বারান্দা, নিচতলার ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে দোতলায় ওঠার সিঁড়ি। গেটের পূর্ব দিকে দারোয়ানের জন্য পাকা টিনশেডের একটা রুম। গাড়ি রাখার গ্যারেজ নেই। বারান্দার করিডোর বেশ বড়, তারই একপাশে গাড়ি থাকে। পুরো বাড়িটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পশ্চিম পাশে ফল ফুলের বাগান, বাকি জায়গাটা ফাঁকা রেখেছেন
ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য। ভবিষ্যতে নাতি নাতনি মানে 1 মেয়ে এবং 2 ছেলের বাচ্চা কাচ্চা খেলাধুলা করবে চিন্তা করে এই ব্যবস্থা। প্রায় সময় বাগানের পরিচর্যা করে সাফিরা। ছোটবেলা থেকে বাগান করার খুব শখ তার। এখানে এসে সেই ইচ্ছা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তাই বাগানে দেখছে এই দুটো গাছ নেই, যেজন্য সে এই গাছ দুটো কিনে আনলো। তাছাড়া পেয়ারা খুব পছন্দ সাফিরার। সাফিরাদের গ্রামের বাড়িতে বড় একটা পেয়ারা গাছ ছিল। পেয়ারাগুলো খুবই মিষ্টি আর ভেতরে গোলাপি রঙের মতো। সাফিরা গাছের ডালে পা ঝুলিয়ে বসে পেয়ারা পেরে খেত। লাস্ট যখন পাশের বাড়ির রোমানাকে নিয়ে পেয়ারা খাচ্ছিল, তখন মায়ের চিৎকার শুনে দৌড়ে যায়। ঘরে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ হয়ে আছে সাফিরার বড় বোন সিনথিয়া। অফিস থেকে ফিরে নিজের রুমেই থাকলো রাজিন। আজকে মন মেজাজ ভালো নেই বলে সাফিরাকে পড়াতে যায়নি। এতে সাফিরাও বেশ খুশি হলো। খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসলে দুপুরে বলা তামান্নার কথাটা তুলে সাফিরা। এদিকে রাগে মুখ চোখ কালো করে তামান্না। আফরোজা বেগম চক্ষু বিস্ফোরিত করে বলল, এসব কি তামান্না? তুই কি জানিস না সাফিরা এবারের বউ? তবুও কেন পরপুরুষের কথা ওর কাছে গিয়ে বলিস তুই? সত্যি তো মা, এগুলো কি মা? তামান্না করিম সাহেবের মেজ বোনের মেয়ে আর সাফিরা আফরোজা বেগমের বড় বোনের মেয়ে। দুজনকে খুব স্নেহ করেন তিনি, তাই আদর করে দুজনকে মা বলে ডাকেন। করিম সাহেবের জিজ্ঞাসায় থতমত খেয়ে যায় তামান্না। সে ভাবেনি সবার সামনে এভাবে সবকিছু বলে দিবে সাফিরা। ঢিমে যাওয়া গলায় বলল, মামা আসলে ভাইয়া তো সাফিরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন না, তাই আমি ভাবলাম। এতক্ষণ সবটা নীরবে সহ্য করলো। এবার রেগে গেল রাজিন। বলল, সবাই কি খেতে বসেছ নাকি আলোচনা সভা নিয়ে বসেছ? তারপর সবাই চুপ হয়ে গেল আর রাজিন তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেল। তামান্নাও তাই করলো। ও এখন পালাতে পারলে বেঁচে যায়। আজকে রাজিন পড়াতে আসেনি বলে বিছানা ছেড়ে তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাফিরা। তখন আহমেদ এসে বলল, আপু ভাবি আসবো? সাফিরার এক হাতে বিছানা ঝাড়ু, অন্য হাতে কোমরে রেখে বলল, তোকে না বলেছি এমন অদ্ভুত নামে ডাকবি না আমাকে? আহমেদ রুমে ঢুকতে ঢুকতে বলল, তোমাকে এভাবে ডাকার পেছনে তো লজিক আছে। এমনি এমনি তো আর ডাকছে না বলো। আগে তুমি আমার আপু ছিলে, তারপর ভাইয়া তোমাকে বিয়ে করলো। আগের আপু বর্তমানের ভাবি, তাহলে কি দাঁড়ালো? আপু ভাবি। সাফিরা ঝাড়ু রেখে মশারি টাঙাতে টাঙাতে মজা করে বলল, তোর ভাই তো আমাকে বউ হিসেবে মানেই না, তাহলে ভাবি কিভাবে হলাম? আহমেদ একটু চিন্তিত ভঙ্গিতে বসে থেকে বলল, আচ্ছা আমাকে একটু বড় হতে দাও, ততদিন তুমি অপেক্ষা করতে পারবে না? কি হবে বড় হয়ে? তখন আমি তোমাকে বিয়ে করে নিব। তবে রে। আহমেদ দৌড়ে পালায়। এদিকে সাফিরা হাসতে হাসতে শেষ, যদিও মুখ চেপে হাসছে। তবুও বেশ অনেক দিন পর মনটা একটু ফুরফুরে হলো। আজকে ঘুমটাও ভালো হবে ইনশাল্লাহ। সাফিরা আর তামান্না কলেজ থেকে ফিরে দেখে রাজিনের বড় বোন রিমা এসেছে শ্বশুরবাড়ি থেকে। তার 2 মেয়ে, বড় মেয়ে নিপুণ আর ছোট মেয়ে নামেরা। ছোট্ট নামেরাকে দেখে কোলে তুলে নেয় সাফিরা। বাচ্চা মেয়েটা খুবই সুন্দর মাশাআল্লাহ। সাফিরাকে অনেক পছন্দ করে। এ বাড়িতে আসলে সাফিরা সারাক্ষণ কোলে নিয়ে রাখে। বাচ্চারা কোল অনেক পছন্দ করে, তাই সাফিরাকে ভীষণ পছন্দ করে নামেরা। তামান্না বসে কথা বলছে রিমার সাথে। আফরোজা বেগম কাজের বুয়াকে নিয়ে মেয়ের জন্য ভালো মন্দ রান্না করছেন। কথায় কথা রিমা বলে ফেলল, সিনথিয়া এমনটা না করলে আজকে রাজিনেরও ফুটফুটে বাচ্চা থাকতো। সিনথিয়া যে কেন করলো আল্লাহই জানেন। প্রিয় বড় বোনের কথা মনে হতেই চোখের পানি ধরে রাখতে পারল না সাফিরা। নামেরাকে রিমার কোলে দিয়ে দৌড়ে চলে যায়। নিজের রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সাফিরা। এই দুনিয়ায় তার মা বাবা বোন কেউ রইল না। আর কি আছে তার মতো এমন অভাগী? মা বাবা বোন সবার কত আদরে ছিল সাফিরা, অথচ আজকে অন্যের বাসায় দিন কাটাতে হচ্ছে তাকে। তার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। এগুলো যতই ভুলে থাকতে চায় ততই কেউ না কেউ মনে করিয়ে দেয়। মানুষগুলো কি বুঝে না সাফিরার বড্ড কষ্ট হয়? মানুষগুলো এত নিষ্ঠুর কেন? ফ্লোরে বসে খাটের উপর মাথা রেখে অঝরে কাঁদছে সাফিরা। কাঁদতে কাঁদতে একসময় চোখের পানি শুকিয়ে আসে, কিন্তু এভাবেই বসে থাকে। 10-15 মিনিট পর পেয়ারা মাখা খাওয়ার জন্য আফরোজা বেগম এসে দরজা করাঘাত করে, কিন্তু সাফিরা কোনো সারা শব্দ করে না। তাই আফরোজা বেগম ভাবলেন সাফিরা বোধহয় ঘুমিয়ে আছে, সেজন্য তিনি আর বেশি ডাকাডাকি করলেন না। এর 1 ঘন্টা পর ফোনের রিংটোন শুনে মাথা তোলে সাফিরা। ফোন হাতে নিয়ে দেখে তার বান্ধবী মিম কল করেছে। কলেজ জীবন থেকে মিমের সাথে পরিচয় সাফিরার। দুজন খুবই ভালো বান্ধবী। কলেজ শেষে একই কলেজে অনার্সে ভর্তি হয়েছে, তারা যেন একসাথে পড়াশোনা করতে পারে সেজন্য। মিমের মা খুবই আদর করে সাফিরাকে। যাই হোক, কল রিসিভ করে সালাম দেয় সাফিরা। সালামের জবাব দিয়ে মিম বলল, জানিস আমার জন্য মামা একটা বিয়ের ঘর এনেছে, কিন্তু পাত্রের ব্যাকগ্রাউন্ড দেখে আমার পছন্দ হচ্ছে না। কিন্তু আমি আম্মুকে কিছুতেই বোঝাতে পারছি না। আচ্ছা তুই একটু আম্মুকে বুঝিয়ে বলবি? আমি জানি আম্মু তোর কথা শুনবে ইনশাল্লাহ। কিরে তুই কিছু বলছিস না কেন? কি আচ্ছা ঠিক আছে। সাফি তুই কি আবারও কান্না করেছিস? সাফিরার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে মিম নিশ্চয়ই সাফিরা কান্না করেছে। তাই উদ্গ্রীব হয়ে উঠে জিজ্ঞেস করে, কেন কান্না করেছে? কেউ কিছু বলেছে নাকি? অতীতের কথা মনে করে কাঁদছে সাফিরা।
উত্তরে সাফিরা কিছু বলে না। এই সময়গুলোতে কাছের মানুষজন যদি এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, তাহলে আরো বেশি কান্না চলে আসে। তাই সাফিরা কান্না দমাতে ঠোঁট কামড়ে চুপ করে রইল। মিম বুঝতে পারে, তাই বলল, এই বিশাল পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন তিনি কি তোর সামান্য কষ্টগুলো মুছে দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ তাআলার উপর থেকে আস্থা বিশ্বাস হারাবি না একদম। একদিন দেখবি ভাইয়া নিজের ভুল বুঝতে পারবেন, তখন তোকে মেনে নিবেন। কোরআনে আছে, হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তাই আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না। যখন তোর দুঃখগুলো ভুলিয়ে দেবেন তখন তুই নিজেই বলবি, হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। আচ্ছা সাফি, দুপুরের খাবার খেয়েছিস? সাফিরা দীর্ঘশ্বাস ফেলে বলল, গোসল করে নামাজ পড়বো, আমার জন্য দোয়া করিস। এখন রাখি, পরে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিম সাহেবের বড় বোন জেসমিন, তার ছোট মেয়ের বিয়ে। জেসমিন এক সপ্তাহ আগে একমাত্র ভাই এবং তার পরিবারকে চলে যাওয়ার জন্য বললেও রাজিনের অফিস এবং ছেলে মেয়েদের পড়াশোনা ক্ষতি হবে ভেবে করিম সাহেব বোনকে কথা দিয়েছে, আল্লাহ চাহে তো বিয়ের 2 দিন আগে যাবে। আর তাই রিমা বাপের বাড়ি চলে এসেছে একসাথে সবাই যাবে বলে। আজকে সেই দিন। আফরোজা বেগম সবাইকে তাড়া দিচ্ছেন তৈরি হওয়ার জন্য। ধীরে ধীরে সবাই তৈরি হয়ে ড্রয়িং রুমে চলে আসে। মেয়েরা সবাই পরিপূর্ণ পর্দা করলেও তামান্না বোরকার সাথে ফ্যাশনেবল হিজাব পরেছে, যা দ্বারা পরিপূর্ণ পর্দা হয় না। প্রথম প্রথম করিম সাহেব আর আফরোজা বেগম তামান্নাকে বোঝাতেন পরিপূর্ণ পর্দা করার জন্য, কিন্তু তামান্না নাছর বান্দা, কথা শোনে না। তাই আল্লাহ তাআলার ওপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে হিদায়াত দান না করলে সাধ্য নেই কারো দিনের পথে আনার, তবে দিনের দাওয়াত দিতে হবে। যাই হোক, বিয়ে বাড়িতে তারা গিয়ে দুপুরে পৌঁছায়। জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে নেয়। তারপর বড়রা নিজেদের মতো কথাবার্তা বলে, মেয়েরা মেয়েদের মতো কাজ করে। তবে যাই করে না কেন ইসলামের পরিপন্থী হবে এমন কিছু যেন না হয়, তা বড়দের আদেশ। 2 দিন যাবৎ সাফিরার মন ভালো নেই। এর মধ্যে বিয়ে বাড়ি এসেছে। সারা বাড়ি জুড়ে মেহমানদের সমাগম। গ্রামের বাড়ি বলে আশেপাশে লোকজনও এসেছে। বৃদ্ধদের পান সুপারি দেওয়া হয়েছে। তারা আরামে খাচ্ছেন আর কথাবার্তা বলছেন। তাই সাফিরা একটু নিরিবিলি পরিবেশে থাকার জন্য ছাদে গিয়ে বসে থাকে একাকী। রাতের বেলা জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আছে ছাদ। চাঁদের আলোয় উজ্জ্বল লাগছে সাফিরার মুখশ্রী। এক ধ্যানে মগ্ন হয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে সাফিরা। পেছনে রাজিন এসে দাঁড়ায়, কিন্তু সাফিরা তা টের পায় না। সাফিরাকে দেখতে পেয়ে কি করবে ভেবে পায় না রাজিন। এখানে রাজিনের সমবয়সী কোনো ছেলে নেই যে তার সাথে সময় কাটাবে, সেজন্য ছাদে আসে রাজিন। কিন্তু সাফিরাকে দেখতে পেয়ে ছাদের দরজার কাছেই থেমে ভাবতে থাকে কি করবে। কিছুক্ষণ ভেবে সামনে এগিয়ে যায়। পেছন থেকে বলে, কিরে ফাঁকিবাজ, রাতের বেলা একা একা এখানে কি করছিস? বিয়ের উসিলায় তো পড়াশোনা ছেড়ে দিয়েছিস একদম। হঠাৎ কারো কথা শুনতে পেয়ে ভয়ে লাফিয়ে ওঠে সাফিরা। বুকে হাত দিয়ে দম নিতে শুরু করে। বুকে স্পষ্ট ধুকপুকানির শব্দ পাওয়া যাচ্ছে। সাফিরাকে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাজিন আরেকটু কাছে এগিয়ে গিয়ে তারা চোখে তাকিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন, কি হয়েছে? সাফিরা ছোট করে বলল, ভয় পেয়েছি। কেন? আপনি হঠাৎ এসে কথা বলায়। তখন আকস্মিক সাফিরার গালে হাত রেখে রাজিন বলল, তুই দেখছি ভিতর ডিম। রাজিনের এমন স্পর্শে কেঁপে ওঠে সাফিরা। ছিটকে দূরে সরে যেতে ইচ্ছা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। ব্যাপারটা বুঝতে পেরে রাজিন শুকনো কাশি দিয়ে ছাদের অন্য পাশে চলে যায়। এই সুযোগে দৌড়ে ছাদ থেকে নেমে যায় সাফিরা। সাফিরা যাওয়ার শব্দ শুনে সেদিকে তাকায় রাজিন। নিজের কাজে নিজেই হতভম্ব সে। বিয়ের দিন। ছেলেরা ছেলেদের মতো আর মেয়েরা মেয়েদের মতো করে সাজতে ব্যস্ত। একদিকে বউকে সাজানো হচ্ছে, অন্যান্য মেয়েরা রঙিন পোশাক পরে হিজাব নিকাব পরলেও সাফিরা বোরকার সাথে 6 পার্ট হিজাব নিকাব পরে রুমের এক কোনায় বসে থেকে বউয়ের সাজানো দেখছে সে। তাছাড়া বেশিরভাগ সময় নামেরাকে কোলে নিয়ে সময় পার করছে সাফিরা। বিয়েবাড়ি এসে রিমা নিশ্চিন্তে মজা করছে, কারণ খাওয়া আর ঘুমের সময়টা বাদ দিয়ে নামেরা সাফিরার কাছে থাকছে। সাফিরারও বোরিং লাগছে না নামেরার জন্য। বরযাত্রী আসার পর তাদের আপ্যায়নে তদারকি করছে রাজিন। তাদের কি প্রয়োজন তা হাতে হাতে এগিয়ে দিচ্ছে। তার বড় ফুপির বড় ছেলে নেই, তাই ফুপাতো বোনের মামাতো ভাই হিসেবে সেই দায়িত্ব পালন করছে। এর মধ্যে রাজিনকে সাহায্য করার অজুহাতে তামান্না তার পিছু পিছু ঘুরছে। একে তো কি সব সাজগোজ করেছে পর্দার পওনি, তার উপর রাজিনকে বিরক্ত করছে। একসময় রাজিন সহ্য করতে না পেরে তামান্নার হাত ধরে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। হাত খুব শক্ত করে ধরায় তামান্না ব্যথা পেয়ে বলল, ভাইয়া ছাড়েন, আমার খুব লাগছে। কিন্তু তামান্নার কথা পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে রাজিন। বাম দিকে কোনায় একটা ছোট্ট রুম আছে যেখানে রাজিনকে থাকতে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তামান্নাকে রুমে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দেয় রাজিন। তামান্নাকে আজকে একটা শিক্ষা দিবে বলে ঠিক করে নেয় রাজিন। এর আগেও অনেকবার সাবধান করেছে, কিন্তু তামান্না শুনে নেয়, তাই আজকে এর বিহিত করবেই। তামান্না ভেতর থেকে দরজায় অনেক ধাক্কাতে থাকে। রাগে দুঃখে কান্না করে বলতে থাকে, ভাইয়া আমি আর এরকম করব না, দরজাটা খুলে দিন প্লিজ।
তামান্না দরজা ধাক্কানো আর আর্তনাদে ছোট বাচ্চারা চলে আসে। তখন রাজিন তাদের বলল, তোমাদের একটা কাজ দিলে করতে পারবে? বাচ্চাগুলো কিছু বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর যে ছেলেটা সবার বড় সে ছেলেটা বলল, কি কাজ? ভিতরে কে আছে? দরজা খুলে দিই। রাজিন কাছে গিয়ে বসে বলল, ভেতরে একটা দুষ্টু মেয়ে আছে, আমাকে খুব বিরক্ত করে, সেজন্য বন্দি করে রেখেছি। তোমরা দেখবে কেউ যেন দরজা খুলে না দেয়, ঠিক আছে? ছেলেটা মাথা কাত করে সম্মতি জানায়। তারপর রাজিন বলল, তোমরা চকলেট পছন্দ করো? পেছন থেকে ছোট মেয়ে বলল, আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে, বিয়ে শেষে আমি তোমাদের সবাইকে চকলেট কিনে দিব ইনশাল্লাহ। তারপর রাজিন পুনরায় গিয়ে বিয়ের কাজে মনোযোগী হলো। বিয়েতে আগত অতিথিদের খাওয়া দাওয়া, তারপর বিয়ে, কোণে বিদায় সবকিছু মিলিয়ে সন্ধ্যা হয়ে যায়। সবকিছু ঠিকঠাকভাবেই সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ পড়ে বড়রা যখন ফ্রি হয়ে বসে চা নাস্তা খাচ্ছে, তখন তামান্না ছাড়া পেয়ে বসার ঘরে ছুটে আসে। অবস্থা তার করুণ, সাজগোজের দশা খারাপ, চোখের কাজল লেপটে কান্না করে ফুলিয়ে ফেলেছে। তামান্নার মা দৌড়ে এসে ধরে মেয়ের আর্তনাদ শুরু করেন। মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে মুহূর্তে ভেবে নিলেন। মানুষের মন সেকেন্ডের মধ্যে কত শত ভালো মন্দ কথা ভেবে ফেলে সেই জানে। তামান্নার বাবা এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মা? কোথায় ছিলি তুই? কতবার তোকে এদিক ওদিক খুঁজলাম কিন্তু পেলাম না। ভাবলাম বিয়ে বাড়িতে কোথাও হয়তো আছিস, আনন্দ করছিস, তাই অত মাথা ঘামায়নি। তামান্না তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, যার কারণে রুবিনা বেগম আরো ভয় পেয়ে গেলেন। উত্তেজনা হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তামান্না কান্না জড়িত কণ্ঠে রাজিন ভাইয়া বলে আবার কান্না শুরু করলো। সবাই রাজিনের নাম শুনে হতবাক। তখন পেছন থেকে রাজিন এসে দাঁড়ায়। সবাই রাজিনের দিকে তাকিয়ে থাকে। করিম সাহেব উঠে গিয়ে তামান্নাকে জিজ্ঞাসা করে, কি করেছে রাজিন? পেছন থেকে রাজিন বলল, আমি বলছি। তারপর তামান্না কিভাবে বিরক্ত করে রাজিনকে সেসব কথা বলে আজকের সবটা বলল রাজিন। সবকিছু শুনে তামান্নার বাবা লজ্জায় মাথা নত হয়ে গেল। আজকে মেয়ের কারণে এতটা লজ্জায় পড়বেন ভাবতেও পারেননি তিনি। রুবিনা বেগম রাগ সামলাতে না পেরে মেয়ের গালে সজোরে থাপ্পড় দিলেন। আরও দিতে গেলে আফরোজা বেগম গিয়ে ধরলেন। রুবিনা বেগমকে দূরে সরিয়ে দিলেন। তামান্না গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো। জেসমিন বেগমের স্বামী মানে রাজিনের বড় ফুপা বসা থেকে উঠে এসে সবাইকে শান্ত হতে বললেন। তারপর তিনি সবাইকে বসতে বললেন, তামান্নাকেও বসতে বললেন। তারপর ইসলামের রেফারেন্স দিয়ে বললেন, আল্লাহ তাআলা সূরা নূরে বলেন, আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখতে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে কিছু নীতিমালা দিয়েছেন, যেগুলো সবগুলোই সামাজিক। আমরা কথা বলবো ঘরের বাহিরে পর্দা নিয়ে। আয়াতে হিজাবে ও বোরকার ব্যাপারেও কিছুই বলেনি, বরং আল্লাহ তাআলা ঘরের বাহিরে পর্দার ব্যাপারে বলেছেন, যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না, এবং বলেছেন তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। দুটি কথাই সহজে বুঝতে পারা যায়, নারীদেরকে তাদের সৌন্দর্য প্রকাশে নিষেধ করা হয়েছে। সুতরাং ঘরের বাহিরে নিজের সৌন্দর্যকে আবৃত করে তারপর বের হওয়া আর তাদের সৌন্দর্য লুকিয়ে রাখার নামই পর্দা। তাই মা, পর্দা মেনে চলো, এই দুনিয়া কিছুই না। আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাজেই মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিতেই আমাদের ইসলামের সকল বিধিনিষেধ মেনে চলতে হবে। আজকে তোমার কারণে তোমার বাবা মায়ের মাথা নিচু হয়েছে, তাই তোমার বাবা মায়ের কাছে মাফ চেয়ে বলো আর কখনো এমন কাজ করবে না যে কাজে আল্লাহ পাক নারাজ হন। তোমার বাবা মায়ের মাথা নত হয়। অতঃপর তামান্না নিজের ভুল বুঝতে পেরে মা বাবার কাছে মাফ চেয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়। রাজিন আর এখানে থাকলো না। বিয়ের পরের দিনই চলে গেল নিজেদের বাড়ি ঢাকায়। বাকিরা মেয়েদের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা পর্যন্ত থাকবে। বিয়ের জন্য অফিস থেকে 5 দিনের ছুটি নিয়েছিল মাত্র রাজিন। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই যখন অফিসে গেল, লাঞ্চ আওয়ারে মিনহাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, মানুষ ছুটি চেয়েও ছুটি পায় না, আর তুই ছুটি শেষ হওয়ার একদিন আগে চলে এসেছিস, ব্যাপার কি? বিয়ে ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে তো? বিয়ে ঠিকঠাক মতোই হয়েছে। তাহলে চলে এলি কেন? তামান্নার ব্যাপারটা সবটা বলে রাজিন বলল, তাই আর ওখানে থাকতে ইচ্ছা করে নাই। মিনহাজ সবটা শুনে বলল, আচ্ছা, তোর যে বউ কথাটা বলতে রাজিন কেমন করে তাকালো মিনহাজের দিকে। তাই মিনহাজ বলল, মানে তোর খালাতো বোন, উনি কি পর্দা করেন? রাজিন শান্ত স্বরে বলল, তোর সামনেও করে? রাজিন খুব স্বাভাবিকভাবে বলল, না। কেন করে না? খাবার খাওয়া থামিয়ে রাজিন বলল, ও আমার বিয়ে করা বউ, ও কেন আমার সামনে পর্দা করবে? মিনহাজ মুচকি হেসে বলল, তাহলে মানছিস ও তোর বিয়ে করা বউ? জবাবে রাজিন কিছু বলল না।
চুপ করে খাওয়াতে মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে মিনহাজ আবারও বলল, তুই মানিস আর নাইবা মানিস, উনি তোর বউ, বিয়ে করা বউ। আজকে তোর ফুফাতো বোন তোর সামনে বেপর্দায় ঘুরে বেড়ায় বলে তোর রাগ হচ্ছে। অপরদিকে তোর খালাতো বোনও সে তোর সামনে বেপর্দায় ঘুরে বেড়ায়, সেটা তোর কাছে মোটেও খারাপ লাগছে না। তাই বোঝা যায় এটাই হালাল সম্পর্কের পাওয়ার, বুঝলি? রাজিন আগে কখনো এভাবে ভেবে দেখেনি, তাই এখন চুপ করে বসে রইল। তারপর যখন অফিস থেকে বাসায় ফিরল তখনও তার মাথায় এসব ঘুরপাক খেতে শুরু করলো। রাতে ঘুম ও ঠিকঠাক মতো হলো না। এর 2 দিন পর বাসার সবাই ফিরে এলো। সাফিরাকে পড়ানোর মাঝে মাঝে রাজিন তাকে পর্যবেক্ষণ করা শুরু করলো। অতীত দুপুরে রান্না শেষে মনোরা বেগম পুকুর ঘাটে গিয়েছেন হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। ধুয়ে এসে রোদে শুকাতে দিয়ে সাফিরার কাছে গেলেন। সাফিরা পেয়ারা গাছে বসে পেয়ারা খাচ্ছিল। তার স্কুল, কোচিং সবকিছু বন্ধ, তাই আরাম করে গাছের ডালে বসে আছে। পাশে রুমানের সাথে গল্প করছে। মনোরা বেগম বাঁশঝাড়ের থেকে একটা কঞ্চি নিয়ে সাফিরাকে ভয় দেখিয়ে বলে, নিচে নামবি নাকি এটা দিয়ে তোরে ফিরামো? বেলা থেকে কাম করতাছি, আমার হাতে হাতে একটু কাম করবি তা না, টই টই করে পাড়া বেড়াইতেছস। আমি তোর এসব সহ্য করতেছি, পরের মায়ে পিছা দিয়া বাইরে কাম করাইব দেখিস। সাফিরা মায়ের ভয়ে উপরের ডালে উঠে দাঁড়ায় আর বলে, কালকে থেকে তোমার হাতে হাতে সব কাজ করে দিব আম্মা। মেয়ের কথা শুনে আরো রেগে গেলেন মনোরা বেগম। বললেন, তোর কালকে আর জীবন আইতো না, তোদের বাপ তো সারছে। এই বলে চোখের পানি ফেলে ঘরের দিকে চলে গেল। সাফিরা একটু অলস প্রকৃতির মেয়ে, প্রায় সময় বলে মাকে সাহায্য করবে, কিন্তু সেই দিন আর মনোরা বেগমের ভাগ্যে জুটে না। মনোরা বেগম চোখের পানি মুছে ঘরের কাছে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ করা। দরজা ধাক্কা দিতে বললেন, এই সিনথিয়া, ঘরে কি করতেছস তুই? দরজা বন্ধ করছস কেন? দরজা খোল। অনেকক্ষণ ধরে ডাকার পরেও যখন সিনথিয়া দরজা খুলল না তখন মনোরা বেগম বিলাপ করতে শুরু করেন। আর্তনাদ শুনে সাফিরা দৌড়ে আসে, আশেপাশের প্রতিবেশীরা দৌড়ে আসে। তারপর সাফিরার পাশের ঘরের চাচারা এসে কাঠের দরজা কেটে ঘরে ঢুকে। সিনথিয়াকে খুঁজতে দ্বিতীয় রুমে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটা। মেয়ের পা দুটো জড়িয়ে ধরে খড় কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল মনোয়ারা। সাফিরা আপু বলে চিৎকার দিল। এই খবর বাতাসের মতো ছড়িয়ে গেল এই গ্রাম থেকে ওই গ্রামে। খবর পেয়ে কয়েক গ্রামের মানুষ বাড়িতে চলে এলো। মনোয়ারা বেগমকে কেউ শান্ত করতে পারছে না, মেয়ের জন্য পাগল প্রায় তিনি। শেষে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের মানুষ পুলিশকে খবর দিলেন। ঘণ্টাখানেক পর পুলিশ চলে এলো। এসে গ্রামের মানুষকে জিজ্ঞাসাবাদ করলো। সাফিরাকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কিছু বলতে পারল না, শুধু যা দেখেছে তাই বলল। তারপর পুলিশ সিনথিয়ার লাশ নিয়ে চলে গেল। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেম রিপোর্ট দেখে জানা যায় সিনথিয়া 3 মাসের গর্ভবতী ছিল। এ ব্যাপারে মনোরা বেগম বা সাফিরা কিছুই জানত না। তাই গ্রামের মানুষজন শুনে সিনথিয়ার পরিবারকে যা তা কথা বলতে শুরু করলো। বলল সিনথিয়া নষ্টা, বিয়ের পূর্বে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা পয়দা করেছে, আরও কত কথা। এসব কথা সহ্য করতে না পেরে মনোরা বেগম স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সাফিরার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। খুব সুন্দরভাবে চলছিল তাদের জীবন। একটা রোড অ্যাক্সিডেন্টে 3 বছর আগে সাফিরার বাবা মারা যান। তারপর থেকে মনোরা বেগম মেয়ে দুটোকে আগলে জীবন পার করে। আফরোজা বেগমের আর্থিক অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তাই বোনকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করেন এবং কি সিনথিয়াকে ছেলের বউ করবেন বলে ঠিক করেন। কথা হয় করিম সাহেব এবং আফরোজা বেগম হজ পালন করে এসে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। ভাগ্যের নির্মম পরিহাসে হলো তার উল্টো, বড় মেয়ের আত্মহত্যা। গ্রামের কিছু মানুষের কটূক্তি মেনে নিতে না পেরে মনোরা বেগম পরপারে পাড়ি জমান। করিম সাহেব আর আফরোজা বেগম হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। তাই এমন পরিস্থিতিতে সাফিরা একা হয়ে পড়ে। খবর পেয়ে রাজিন আসে। খালামার দাফন কাফন শেষ করে সাফিরাকে সাথে করে নিয়ে যেতে চায় ঢাকা তাদের বাসায়। তখন গ্রামের মানুষ বাধা দিয়ে বলল, তোমার বাপ মা হজ করতে গেছে, তাই একটা যুবতী মাইয়াকে এভাবে নিয়ে যেতে পারবে না। রাজিন তখন রুক্ষ গলায় বলল, আমি নিয়ে না গেলে ও কার কাছে থাকবে? এখানে থাকলেও ওর সিকিউরিটি কে দিবে? তখন গ্রামের মানুষজন বলল, তুমি যে ওর কোনো ক্ষতি করবে না সেটা কিভাবে বুঝবো? তোমার বাসায় বাপ মা নাই, তাই এই পরিস্থিতিতে আমরা এভাবে যেতে দিতে পারুম না। তখন রাজিন বলল, তাহলে কি চান আপনারা? আমি ওকে এখানে একা রেখে চলে যাই? মেম্বার সাহেব গ্রামের মানুষজনের সাথে একমত হয়ে বললেন, তুমি মাইয়াটাকে বিয়া করো, তাইলে সমাধান হবে। রাজিন বিয়ে করতে রাজি হয় না। তখন গ্রামের মানুষ একরকম জোর করে রাজিনের সাথে সাফিরার বিয়ে দিয়ে দেয়। তারপর রাজিন সাফিরাকে নিয়ে ঢাকা তাদের বাড়িতে যায়। হজ পালন করে করিম সাহেব আর আফরোজা বেগম এসব শুনে কষ্টে ভেঙে পড়েন। তারপর ধীরে ধীরে ভাগ্যকে মেনে নেন। রাজিনকে বোঝান সাফিরাকে মেনে নেওয়ার জন্য, কিন্তু ওরকমভাবে জোর করে বিয়ে দেওয়ায় মেনে নিতে পারে না রাজিন। একই সাথে দুটো অন্যায় দুনিয়ার বুকে করে গেল সিনথিয়া। না পেল ইহকাল আর না পাবে পরকাল, যার কারণে হাসি খুশি পরিবারটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ঘরে বাতি বা লাইট দেওয়ারও কেউ রইল না। দোরগোড়ায় তালা ঝুলে গেল চিরস্থায়ী। অধৈর্য মানুষকে আত্মহত্যার পথে নিয়ে যায়।
মানব জীবনে ধৈর্যের চেয়ে কল্যাণকর আর কিছুই নেই। ধৈর্যের মাধ্যমে অনেক কঠিন বাস্তবতাকে সহজে মেনে নেওয়া যায়। সবচেয়ে বড় সান্ত্বনা হলো যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহর বিশেষ সঙ্গ থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের কিছু লোককে বললেন, যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি আল্লাহ তাকে ধৈর্যশীলী রাখেন, আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না। বর্তমান তামান্নার বাবা মা তাকে আর করিম সাহেবের বাসায় রাখতে চাইছিলেন না। তামান্নাদের বাড়ি কলেজ থেকে প্রায় 3 ঘন্টার পথ, তাই করিম সাহেবের বাসায় থেকে পড়াশোনা করার জন্য তার মা দিয়েছেন। মেয়ের স্বভাবের জন্য তারা পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু করিম সাহেব আর আফরোজা বেগম তাদেরকে বুঝিয়ে তামান্নাকে আবার নিয়ে আসেন। অন্য দিনের মতো স্বাভাবিক চলছিল সবকিছু। রিমা কিছুদিন থেকে শ্বশুর বাড়িতে চলে গেছে। সাফিরা আর তামান্না কলেজে যাওয়া আসা করে। রাজিন অফিস করে। রাতের বেলা সাফিরাকে পড়াশোনায় সাহায্য করে। করিম সাহেব অবসর সময় ইসলামিক বই পড়েন। আফরোজা বেগম ঘরের টুকটাক কাজ সবার খেয়াল রাখেন। এখন সাফিরা আর তামান্নাও তাকে কাজে সাহায্য করে। একদিন কলেজ শেষে তামান্না বাসায় চলে আসে, কিন্তু সাফিরা আসে না। আফরোজা বেগম মনে করেন হয়তো মিমের সাথে তাদের বাসায় গিয়েছে, কিন্তু মিমকে কল করে জানতে পারে তাদের বাসায় যায়নি। তার চেয়ে বড় কথা হলো মিম একটু অসুস্থ বলে কলেজে যায়নি। এই কথা শুনে আফরোজা বেগম দুশ্চিন্তায় পড়ে গেলেন। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, অথচ সাফিরার আসার নাম নেই। করিম সাহেব কলেজ পর্যন্ত যায়, কিন্তু পায় না সাফিরাকে। আফরোজা বেগম রাজিনকে কল করে, কিন্তু রাজিন কল রিসিভ করে না। অফিস শেষ করে সন্ধ্যাবেলা বাসায় ফিরে রাজিন। বাসায় ফিরে দেখে আফরোজা বেগম কান্না করছেন। পাশে করিম সাহেব থতমত মুখ করে বসে আছেন। কাছে গিয়ে আফরোজা বেগমকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কান্না করছো কেন? সাফিরা আজকে বাসায় ফিরে নেই। তোকে কতবার কল করলাম, কল রিসিভ করলি না কেন? আল্লাহ না করুক মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? বলতে বলতে আফরোজা বেগম আবার চোখের পানি ফেলছেন। করিম সাহেব বললেন তিনি সাফিরার কলেজ পর্যন্ত খুঁজে এসেছেন, কিন্তু কোথাও খুঁজে পাননি। তখন রাজিন বলল, আব্বা পুলিশে ডায়েরি করলি না কেন? করিম সাহেব বললেন টেনশনে কিছু মাথায় আসে নাই। রাজিন আর কিছু না বলে গাড়ি নিয়ে খুঁজতে বের হবে বলে বাড়ির মেইন গেট দিয়ে বের হতে নিবে, তখন সাফিরাকে আসতে দেখে একজন মহিলা তাকে ধরে নিয়ে আসছে, আর সাথে আরেকজন পুরুষ। রাজিন এগিয়ে গিয়ে বলল, কোথায় ছিলি সারাদিন? পাশের ভদ্রলোক বললেন, উনি অসুস্থ, আগে বাসায় যেতে দিন। রাজিন বিচলিত হয়ে বলল, কি হয়েছে? ভদ্রলোক আবারও বললেন, আগে বাসায় যেতে দিন। তারপর রাজিন বলল, আসুন। কলেজ থেকে ফেরার পথে ছিনতাইকারী সাফিরার ফোন ছিনতাই করে দৌড় দেয়। তখন সাফিরা ফোনের জন্য পিছু পিছু দৌড়ে যায়। মেয়ে মানুষ হয়তো আর ছিনতাইকারীদের সাথে দৌড়ে পারা যায় না, কিন্তু উল্টো বেখেয়ালে রাস্তায় দৌড়ে সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করে কপাল কেটে যায়, যার জন্য 5টা সেলাই লাগে। তাছাড়া হাতের কিছু অংশ ছিলে গেছে এবং হিজাবের অংশ ছিঁড়ে গেছে। যারা তাকে ধরে নিয়ে এসেছে বাসায়, তারা সাফিরাকে হসপিটালে নিয়ে যায়। সাফিরার যখন জ্ঞান ফিরে তখন ঠিকানা বললে তারা বাসায় নিয়ে আসে। সম্পদ আত্মসাৎকারী বা ছিনতাইকারী নিঃসন্দেহে কবিরা গুনাহগার ও মহাপাপী, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আদালতে বিচারক তাদের অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণ করবেন, সেটি জেল বা জরিমানা বা, কিন্তু সকল বিদ্বানদের ঐক্যমতে তার হাত কাটা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লুণ্ঠনকারী, ছিনতাইকারী ও আত্মসাৎকারীর হাত কর্তন করা হবে না। তিনি আরও বলেন, যে ব্যক্তি অন্যের মাল ছিনতাই করে সে আমাদের দলভুক্ত নয়। হাসান বসরি ও ইয়াস বিন মুআবিয়ার মধ্যে ছিনতাইকারীর হাত কাটা নিয়ে মতপার্থক্য দেখা দিলে তারা খলিফা ওমর বিন আব্দুল আজিজের নিকট পত্র প্রেরণ করেন। তিনি উত্তরে লিখেন, ছিনতাইকারীর হাত কাটা যাবে না, বরং তার পিঠে চাবুক মারো এবং তাকে বন্দী করো। মানুষ যদি সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখত, তাহলে অন্যায় কাজ হতে বিরত থাকত। আফরোজা বেগম সাফিরাকে উপকারী ব্যক্তিদের নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা খাওয়া শেষে তারা চলে যেতে উদ্যত হলে রাজিন বলল, হসপিটালে নিশ্চয় অনেক টাকা খরচ হয়েছে, যদি বলতেন তাহলে আমি টাকা দিয়ে দিতে চাই। তারা বলতে না চাইলে করিম সাহেব বিনয়ের সাথে বললেন, আপনাদের জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই আজও পৃথিবীটা সুন্দর। না হয় যেভাবে প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে ভালো মানুষটা ঘর থেকে বের হতে পারত না, কখন কি হয়ে যায় এই ভয়ে। তাই আজকে আপনারা টাকাটা রাখুন, আবার কারো বিপদে উপকার করতে পারবেন ইনশাল্লাহ। অতঃপর তাদের সমস্ত খরচ মিটিয়ে দেয় রাজিন। তারপর রাত বেড়ে যাচ্ছে বলে চলে যায় তারা। এদিকে সাফিরাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে ডাক্তার। আফরোজা বেগম সাফিরাকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও ক্ষতস্থান দেখে বুকটা যেন ফেটে যাচ্ছে। এতে মেয়েটার কপালে কি সুখ নেই, এই ভেবে ভয় তার। সাফিরা নীরবে শুয়ে আছে, মাথা যন্ত্রণা করছে খুব। পাশে হাত বুলিয়ে সূরা কালাম পড়ে ফুঁ দিয়ে যাচ্ছে আফরোজা বেগম। তামান্না একবার এসে দেখে গেছে সাফিরাকে, তারপর রাজিন এসে বকাঝকা করে গেছে এই জন্য যে একটা ফোনের জন্য পিছু পিছু দৌড়াতে গেল কেন সাফিরা। ফোন তো পেলই না, উল্টো নিজের ক্ষতি করে আসলো। জবাবে নীরব রইল সাফিরা।
ফোনটা আফরোজা বেগম কিনে দিয়েছিল সাফিরাকে। অবসর সময় ইসলামিক বই বা বিভিন্ন হাদিস সম্পর্কে জানতে পারে এই ফোনের মাধ্যমে, তাই ফোনটা অনেক প্রিয় ছিল সাফিরার। রাতের খাবার খেয়ে ঔষধ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল সাফিরা। সাথে ঘুমের ঔষধ থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আফরোজা বেগম সাথে ঘুমাতে চেয়েছিলেন, কিন্তু সাফিরা না করে, কারণ সাফিরা জানে করিম সাহেব কখনো স্ত্রীকে ছাড়া থাকেন না, স্ত্রীকে ভীষণ ভালোবাসেন কিনা। সাফিরার সাথে না পেরে আফরোজা বেগম বললেন, তাহলে দরজা ভিজিয়ে ঘুমাস, আমি রাতের বেলা এসে দেখে যাব তোকে। আল্লাহ না করুক ব্যথার জন্য যদি জ্বর আসে। ঠিক আছে, তুমি ভিজিয়ে দিয়ে যাও। আফরোজা বেগম তাই করল। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে আছে তখন রাজিন পা টিপে টিপে সাফিরার রুমে আসে। সাফিরা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে। রাজিন ধীরে ধীরে সাফিরার পাশে গিয়ে বসে, কাঁপা কাঁপা হাতে মাথায় হাত বুলিয়ে দিল। খুব মায়া হচ্ছে মেয়েটার জন্য। তাকিয়ে রইল অপলক, কপালের ক্ষতস্থানে চুম্বন এঁকে দিল। সকালে অফিস আছে ভেবে পাশে শুয়ে পড়ল। রাতে ঘুম না হলে অফিস করতে কষ্ট হবে, তাই ঘুমানো প্রয়োজন। আফরোজা বেগম আর করিম সাহেব তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য রাতের শেষ তৃতীয়াংশে ওঠেন। মহান রব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে কোরআনে কারিমে বলেন, এবং রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করো, ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে, মাকামে মাহমুদে। রাতের ইবাদত প্রসঙ্গে কোরআন মাজিদে আরও রয়েছে, হে কম্বলাবৃত, রাতে দণ্ডায়মান হও কিছু অংশ বাদ দিয়ে, অর্ধরাত্রি অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে বেশি, এবং কোরআন তেলাওয়াত করো সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। নিশ্চয়ই দিবাভাগে রয়েছে তোমার দীর্ঘ কর্মব্যস্ততা। তুমি নিজ পালনকর্তার নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তাতে নিমগ্ন হও। আল্লাহ তাআলা আরও বলেন, হে বস্ত্রাবৃত, ওঠো, সতর্ক করো, আপন পালনকর্তার মহাত্ম ঘোষণা করো, সেও পোশাক পবিত্র করো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো। অন্যকে কিছু দান করে অধিক প্রতিদান আশা করবে না, আর তোমার পালনকর্তার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। আফরোজা বেগম অজু করে এসে সাফিরাকে দেখতে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ করা। বন্ধ দেখে তিনি আশ্চর্য হলেন। সাফিরাকে তো বলেছিলেন দরজা বন্ধ করতে না, কেন করলো তাহলে? তিনি আর এই মুহূর্তে মাথা ঘামালেন না, সাফিরাকে ডাকলেনও না। এমনিতেই অসুস্থ, ডাকাডাকি করে ঘুম ভাঙলে মাথায় আঘাত পেতে পারে, তাই তিনি চলে গেলেন। ফজরের আজানের ধ্বনি শুনে দ্রুত উঠে বসে রাজিন। সাফিরা ঘুমে থাকতে থাকতে রুম ত্যাগ করে সকালে অফিসে চলে গেল। অফিস থেকে ফিরে নিজেই রুমেই থাকলো। সাফিরাকে একবারও গিয়ে জিজ্ঞাসা করল না শরীরের কি অবস্থা। সাফিরা আশা করেছিল তাকে অন্তত জিজ্ঞাসা করবে, রাজিন কিন্তু করে নাই দেখে সামান্য মন খারাপ হলো। দ্বিতীয় দিন আবারও সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন রাজিন সাফিরার রুমে আসে, দেখে ঘুমিয়ে আছে সাফিরা। দ্বিতীয় দিনও একই কাজ করলো, সাফিরার পাশে গিয়ে ঘুমিয়ে রইল। আজকে সাফিরা ঘুমের ওষুধ খায়নি, ঘুমের ওষুধ খাওয়া ভালো না বলে, তাই মাঝরাতে ওয়াশরুমে যাবে বলে ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে, পাশে তাকাতে ড্রিমলাইটের আলোয় পাশে রাজিনকে ঘুমিয়ে থাকতে দেখে ভয় পেয়ে কিছুটা দূরে সরে গেল। বিয়ে হয়েছে প্রায় 3 বছর হতে চলল, কিন্তু রাজিনকে তার পাশে কখনো দেখেনি। আজকে এভাবে দেখে কপালে নাকের ডগায় চিকন ঘাম বের হতে শুরু হলো। রাজিন ভাইয়া। সাফিরার অস্ফুট স্বরে রাজিন সাড়া দেয় না, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তাই আগে ওয়াশরুমের কাজ শেষ করে এসে আবারও ডাকলো। এবার কাজ হলো, রাজিনের ঘুম ভাঙল। চোখ মেলে তাকিয়ে বলল, এত রাতে ডাকছো কেন? দিলা তো আমার সুন্দর ঘুমের 13টা বাজিয়ে। সাফিরা মিনমিনে গলায় বলল, ভাইয়া আপনি এখানে ঘুমিয়েছেন কেন? আপনার রুমে গিয়ে ঘুমান নাই কেন? রাজিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমাদের বাড়ি, আমার বউ, আমার যেখানে মন চায় সেখানে ঘুমাবো, তোমাকে বলে নিতে হবে? আমার বউ কথাটা যেন কান গরম করে দিল সাফিরার। এই সম্বোধন আগে কখনো করেনি রাজিন, প্রথমবার করায় সারা শরীর শিরশির করে উঠল। এ কেমন অনুভূতি, কাউকে বলে বোঝানোর মতো নয়। তার উপর তুমি সম্বোধন, একসাথে এতগুলো সইতে কষ্ট হয়ে যাচ্ছে সাফিরার। রাজিনের পরবর্তী কথা, বেয়াদব মেয়ে, স্বামীকে ভাই ডাকে কেউ, আর যেন না শুনি। ভাইয়া বলেই তো সবসময় ডাকি, আমি বলেছিলাম ডাকতে না, তবে আর ডাকবে না। যদি ভুল করে ডাকো তাহলে শাস্তি পেতে হবে, কথাটা যেন মনে থাকে। মাথা কাত করে সাফিরা বলল, আচ্ছা। রাজিন আবারও ঠিকঠাক হয়ে শুয়ে পড়ল, আর বলল, অনেক রাত হয়েছে, শুয়ে যাও। সাফিরা একটু দূরত্ব নিয়ে শুয়ে পড়ল। সাফিরার আহত স্থানের সেলাই কাটা হয়েছে, এখন কাটা দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপ হয়ে যায় সাফিরার, তবুও ফোনের জন্য বেশি খারাপ লাগছে। একটু আধটু ফোন ইউজ না করলে সময়গুলো বড্ড বেশি বোরিং লাগে। শুক্রবার ছুটির দিন মিনহাজ আর রাজিন ঘুরতে বেরিয়েছে। ঢাকা বসুন্ধরা সিটিতে এসেছে তারা। রাজিন বিশেষ করে এসেছে ফোন কেনার জন্য, আর মিনহাজ তার কিছু কেনাকাটা করার জন্য। রেস্তোরাঁয় বসে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে মিনহাজ জিজ্ঞাসা করল, কিরে কত দূর আগালি? রাজিন মিনহাজের ইঙ্গিতে বুঝতে না পেরে বলল, কিসের?
ভাবির সাথে সবকিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। রাজিন আগের মতো আর বকাঝোকা করে না সাফিরাকে, তবে খুব কম কথা বলে, পড়াশোনা করতেও জোর করে না, সময় মতো পড়িয়ে দেয়। এরপর সাফিরার ইচ্ছে হলে পড়ে, না হলে পড়ে না। সাফিরা ঘুমানোর জন্য বিছানা ছেড়ে নিল। ঘুমানোর আগে বিছানা ছাড়া সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিছানা ছাড়তে উৎসাহিত করেছেন। হাদিস শরীফে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ শয্যা গ্রহণ করবে তখন সে যেন নিজ লুঙ্গির একাংশ দ্বারা তার বিছানাটা ছেড়ে নেয়, কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে কি কি জিনিস সেখানে এসেছে। সাফিরা বিছানা ছেড়ে মশারি টাঙানোর সময় রাজিন রুমে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। রাজিনের এহেন কাণ্ডে চমকে ওঠে সাফিরা। মশারির 2 কোণা লাগিয়ে দাঁড়িয়ে রইল। কাছে এসে রাজিন বলল, আর বাকি 2 কোণা কি লাগাবে না? সাফিরা আবার 2 কোণা লাগিয়ে নেয়। এর মধ্যে রাজিন মশারির ভেতরে ঢুকে মশারির চারদিক সুন্দর করে গুজে দিল। তারপর আরাম করে শুয়ে বলল, এই লাইট অফ করে ড্রিম লাইট অন করে দাও। রাত 12টা বাজে, সবাই সবার রুমে ঘুমিয়ে আছে, তাই নিশ্চিন্তে রাজিন শুয়ে আছে। সাফিরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে থেকে মশার কামড় খাবে নাকি ঘুমাতে আসবে? সাফিরা ধীর পায়ে এগিয়ে আসে বিছানায়। বুক তার ঢিপঢিপ করছে। রাজিনের কর্মকাণ্ডগুলো মেনে নিতে খানিকটা বেগ পেতে হচ্ছে। হঠাৎ এমন আচরণ কেন করছে রাজিন, বুঝতে পারছে না সাফিরা। প্রায় 1 মাস যাবৎ এমনি চলছে। এখন একটু স্বাভাবিক হয়েছে সাফিরা। আগের মতো আনইজি ফিল হয় না, বরং অন্যরকম এক ভালো লাগা কাজ করে। সাফিরার যখন পড়া কমপ্লিট করতে লেট হয় তখন বিছানা ছেড়ে মশারি টাঙিয়ে অপেক্ষা করে রাজিন। তাছাড়া সাফিরার সাথে অনেক কথা বলে। সাফিরার মন খারাপ থাকলে কারণ জিজ্ঞাসা করে, মন ভালো করার চেষ্টা করে। তবে সবার সামনে আগের মতোই থাকে রাজিন, যেন সে সাফিরাকে পছন্দ করে না। প্রথম ব্যাপারটা বুঝতে না পারলেও পরে সেটা বুঝতে পারে সাফিরা। তবে এই লুকোচুরি খেলার কারণ খুঁজে পায় না সাফিরা। সে তো তার বিয়ে করা বউ, ভাবে এই লুকোচুরির আশ্রয় কেন নেয় রাজিন। একদিন তামান্নার রুমে খাবার পানি শেষ হয়ে যায়। পানির জগ নিয়ে ডাইনিংয়ে আসে পানি নিতে। পানি নেওয়ার এক পর্যায়ে দেখতে পায় এদিক ওদিক তাকিয়ে রাজিন সাফিরা রুমে ঢুকেছে, যেন সে চুরি করতে যাচ্ছে লুকিয়ে। সবাই জানে রাজিন সাফিরাকে পড়ানোর জন্য তার রুমে যায়, পড়িয়ে আবার চলে আসে, থাকে না। কিন্তু এই মাঝরাতে এভাবে যেতে দেখে তামান্নার মনে সন্দেহ জাগে। যদিও তারা স্বামী স্ত্রী, কিন্তু রাজিন তো আর মানে না। এরকম কয়েকবার দেখে তামান্না শিওর হলো রাজিন তাকে মেনে নিয়েছে বউ হিসেবে, তাই আর ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করল না। কিন্তু একদিন রাজিন রুমের বাল্ব নষ্ট হয়ে যাওয়ায় নতুন বাল্ব লাগাতে লম্বা টুলের উপর দাঁড়িয়ে সাফিরাকে বলল, যে লাইনে বাল্ব লাগাবে ওই লাইনের সুইচ অন করে দিতে। কিন্তু ভুলবশত সাফিরা অন্য লাইনের সুইচ অফ করে দিয়ে চলে গেল। এদিকে রাজিন বাল্ব লাগাতে গিয়ে হঠাৎ বাল্ব জ্বলে ওঠায় হাত থেকে ফেলে দিল। নিচে পড়ে ভেঙে চুরমার বাল্ব। ভীষণ রাগ হলো রাজিনের, আর তাই রাগ মেটাতে সাফিরাকে ডেকে এনে ইচ্ছা মতো বকাঝোকা করেছে, যার কারণে সাফিরা নিজের রুমে এসে কান্নাকাটি করে। সে জানে তার ভুল হয়েছে, তাই বলে কি এভাবে বকবে রাজিন? তামান্না সবকিছু দেখে রাজিনের উপর প্রতিশোধ নিতে সাফিরাকে বলল, নিষ্ঠুর রাজিন ভাইয়া শুধু শুধু তোকে কতগুলো ছাড়ি দিল। তোকে যদি বউ হিসেবে মানতো তাহলে কি এভাবে ছাড়ি দিতে পারতো? পারতো না। তোর জন্য অনেক মায়া হচ্ছে রে। আজকে এতিম বলে ভাইয়া তোর সাথে এমন ব্যবহার করতে পারছে। সাফিরা চোখের পানি মুছে বলল, ব্যবহার করছে মানে? দেখিস না যখন যা ইচ্ছা তাই করছে তোর সাথে। সাফিরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল তামান্না। সাফিরা তামান্নার বলা কথাগুলো ভাবতে থাকে। প্রতিদিনের মতো রাতের বেলা যখন রাজিন ঘুমাতে আসে তখন সাফিরা বলল, আমাকে এভাবে ব্যবহার করছেন কেন? আমি এতিম বলে, আমার কেউ নেই বলে যাচ্ছে তাই করে চলেছেন? আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? এই বাড়িতে আসার পর থেকে আপনার অত্যাচারে গুমড়ে মরছি আমি। প্লিজ দয়া করুন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না আপনাকে। কি করেছে আমি তোমার সাথে? তুমি যেন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো তার জন্য দিনরাত তোমাকে পড়াশোনা করিয়েছি, পড়াশোনা করার জন্য শাসন করেছি। এগুলো আমার অত্যাচার? খেতে না দিয়ে পরে আবার নিজেই নিজের হাতে খাইয়ে দিয়েছি, এগুলো অত্যাচার? স্বামীর অধিকার নিয়েও তোমাকে ব্যাড টাচ করিনি, তাহলে কোনটাকে তুমি ব্যবহার সম্বোধন করছো বলো? সাফিরা চুপ করে রইল। রাজিন আর কথা না বাড়িয়ে হাতে থাকা শপিং ব্যাগটা সাফিরাকে দিয়ে চলে যায় রুম থেকে। শপিং ব্যাগটা খুলে দেখে নতুন মোবাইল ফোন, দেখে বেশ দামি মনে হচ্ছে। আবারও কান্না করে দেয় সাফিরা। তামান্নার ফাঁদে পা দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে সাফিরা। এখন বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। সাথে সাথে দৌড়ে রাজিনের রুমে যায়, কিন্তু রাজিন নিজের রুমে নেই। বাড়ির মেন গেট ভেতর থেকে বন্ধ করা, তাই ছাদে গিয়ে দেখে একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে রাজিন। সাফিরা দৌড়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে আর মাফ চেয়ে বলে, আমাকে মাফ করে দিন। এরকম জঘন্য বাক্য আমি আর কখনো মুখে উচ্চারণ করব না ইনশাল্লাহ। রাজিন সামনে ঘুরে বলল, মাফ করে দিয়েছি। এতগুলো দিন স্ত্রীর হক আদায় না করার জন্য আমাকেও মাফ করে দাও। মাফ করে দিয়েছি। তারপর নিজের স্ত্রীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাজিন। এ এক অদ্ভুত সুখের মুহূর্ত। অতঃপর রাজিন সাফিরাকে মেনে নিয়েছে শুনে করিম সাহেব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম শিশুদের খাওয়ানোর আয়োজন করে। রাজিনের কাজিনরা বাসর ঘর সাজায়।
তারপর সবকিছু নতুন করে শুরু হয় রাজিন আর সাফিরার জীবনে। কয়েক মাস পর তামান্নারও বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ি গিয়ে স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাই সবার জীবনে ভালোবাসা খুঁজে নেয়।